জয় হিন্দ। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বই থেকে জীবনতার বৈচিত্র্য চ্যাপ্টারের পড়ব উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। আজ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ষষ্ঠ পর্ব। তো আমরা আগের পর্বে দেখেছিলাম যে সমস্ত যে জীব জগৎ আছে, জীব জগৎকে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছিলাম। কে করেছিলেন? বিজ্ঞানী হুইটেকার পাঁচটি ভাগে ভাগ করেছিলেন। কি কি করেছিলেন না, মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপরে ফাঙ্গি, প্ল্যান্টি, আর হচ্ছে অ্যানিমেলিয়া। তো আজকে আমরা সেই প্ল্যান্টি যেটা ছিল অর্থাৎ উদ্ভিদ রাজ্য, প্ল্যান্টি, PLANTAE, প্ল্যান্টি, উদ্ভিদ রাজ্য সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে কি উদ্ভিদ জগৎ কি? উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ জগৎটা কি বা উদ্ভিদ রাজ্য কি? মানে সমস্ত উদ্ভিদদের নিয়ে এক কথায় বলতে পারি আমরা উদ্ভিদ জগৎ। পৃথিবীতে যত উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদদেরকে আমরা বলতে পারি উদ্ভিদ জগৎ এই বা উদ্ভিদ রাজ্য। তো এই প্ল্যান্ট কিংডম যেটা বলছি, এদেরকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। কি বললাম? উদ্ভিদ রাজ্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যত রকম উদ্ভিদ আছে পৃথিবীতে, যত রকম উদ্ভিদ আছে এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। তো কাকে বলবো অপুষ্পক? দেখো, বিজ্ঞানে বলেছিলাম যে কথার মানে নামের মধ্যেই উত্তর ঢুকে আছে। অপুষ্পক, পুষ্প মানে কি? পুষ্প মানে হচ্ছে ফুল, অপুষ্পক মানে হচ্ছে অনুপস্থিত। মানে যে সমস্ত উদ্ভিদদের পুষ্প মানে ফুল থাকে না, অপুষ্পক মানে ফুল অনুপস্থিত, যাদের ফুল হয় না, সেই সমস্ত উদ্ভিদদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ। আর একটু যদি যাই তাহলে বলবো যে পুষ্পের মাধ্যমে তারা মানে বংশ বিস্তার করে, মানে জননক্রিয়া সম্পন্ন করে পরবর্তীকালে দেখবো। তো সেই যে সমস্ত উদ্ভিদেরা তাদের বংশ বিস্তারের জন্য ফুলের সাহায্য নেয় না, অর্থাৎ যাদের ফুল হয় না, তাদের আমরা বলতে পারি অপুষ্পক উদ্ভিদ, বা এদেরকে ইংরেজিতে বলা হয় ক্রিপ্টোগ্যামস। তাহলে কি বললাম? যে সমস্ত উদ্ভিদেরা পুষ্পের মাধ্যমে জনন সম্পন্ন করে না, তাদের আমরা বলছি অপুষ্পক উদ্ভিদ। বা যে সমস্ত উদ্ভিদের পুষ্প হয় না বা ফুল হয় না, তাদের আমরা বলছি অপুষ্পক উদ্ভিদ। আর সপুষ্পক, স মানে হচ্ছে প্রেজেন্স, মানে উপস্থিত। পুষ্প মানে ফুল হয়, যে সমস্ত উদ্ভিদের ফুল হয় তাদের আমরা বলতে পারি সপুষ্পক উদ্ভিদ। এদিকে বলা হয় ফেনোনোগ্যামস। বুঝা গেল? তাহলে তাহলে বোঝা গেল উদ্ভিদ রাজ্যকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামস, একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ বা ফেনোনোগ্যামস। এইবারে দেখি আমরা এই অপুষ্পক উদ্ভিদ যেগুলো আছে এদেরকে আমরা ভাগ করতে পারি কয়েকটি ভাগে। কি কি? দেখো, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে মস বর্গের উদ্ভিদ, আর হচ্ছে ফার্ন বর্গের উদ্ভিদ। কি বললাম? এটা হচ্ছে শৈবাল, এটা হচ্ছে মস বর্গ, এটা হচ্ছে ফার্ন বর্গ। ঠিক আছে? শৈবালকে ইংরেজিতে বলছি আমরা অ্যালগি। মস বর্গ একে বলা হয় ব্রায়োফাইটা, আর ফার্ন বর্গকে বলা হয় টেরিডোফাইটা। বানানটা দেখবে, টেরিডোফাইটা। তাহলে পরিষ্কার আমাদের অপুষ্পক উদ্ভিদকে ভাগ করতে পারছি আমরা তিন ভাগে। একটা হচ্ছে শৈবাল বা অ্যালগি, মস বর্গ বা ব্রায়োফাইটা, আর ফার্ন বর্গ বা টেরিডোফাইটা। বোঝা গেল? তাহলে আর সপুষ্পক উদ্ভিদ যারা আছে তাদেরকে আমরা ভাগ করতে পারছি দুটো ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে ব্যক্তবীজী, আরটা হচ্ছে গুপ্তবীজী। কাকে বলে ব্যক্তবীজী? আমি প্রত্যেকটা ভাগকে ডেসক্রাইব করবো, বর্ণনা করবো, আমি জাস্ট এখন জেনে রাখছি। একটা হচ্ছে ব্যক্তবীজী, আরটা হচ্ছে গুপ্তবীজী। ঠিক আছে? তাহলে সপুষ্পক ভাগ করলাম দু ভাগে, একটা ব্যক্তবীজী, একটা গুপ্তবীজী। এর ইংরেজিটা হচ্ছে জিমনোস্পার্ম, আর এর ইংরেজিটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। একটু টুকে নাও, এবার আমরা আসবো ডিটেলসে। এটা প্ল্যান্ট কিংডম। একবার পুরোটা বলে দিচ্ছি। যত উদ্ভিদ আছে সকলকে একসঙ্গে আমরা বলছি উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্যকে আমরা ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি দু ভাগে। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামস,
যার উদাহরণ হচ্ছে শৈবাল, মশবর্গ, ফার্নবর্গ। অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ আবার 3 প্রকার, একটা শৈবাল, একটা মশবর্গ, একটা ফার্নবর্গ। আর সপুষ্পক উদ্ভিদকে ভাগ করতে পারছি 2 ভাগে, একটা হচ্ছে ব্যক্তবীজী, একটা হচ্ছে গুপ্তবীজী। ঠিক আছে, কাকে কি বলছে পরে আসছি আমি। এবারে এই গুপ্তবীজী আবার 2 ধরনের হয়। কি কি বললাম এখনো বলিনি। একটা হচ্ছে একবীজপত্রী, কি বললাম, একবীজপত্রী, আর হচ্ছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী। একবীজপত্রীকে বলা হয় মনোকট বা মনোকটিলেডন, আর দ্বিবীজপত্রী বা ডাইকট বা ডাইকটিলেডন। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি। এতে বলা হয় মনোকট, এতে বলা হয় ডাইকট। ঠিক আছে, টোকা হয়ে গেছে। এইবার আমরা প্রত্যেকটি ভাগকে আলাদা আলাদা ভাবে বুঝবো। প্রথমে কি পড়েছিলাম আমরা? প্রথমে পড়েছিলাম শৈবাল বা অ্যালগি। এবারে শৈবালের বৈশিষ্ট্য কি? শৈবালের কি বৈশিষ্ট্য দেখা যাক। 1 নম্বর, আমরা বৈশিষ্ট্যগুলো লিখি। দেখো, শৈবাল বলো, ব্রায়োফাইটা বলো বা টেরিডোফাইটা বলো, এগুলো সবই তো অপুষ্পকের মধ্যে পড়ে। তাহলে প্রথম যে পয়েন্টটা, 3টের মধ্যে প্রথম পয়েন্ট আমরা লিখবো এরা অপুষ্পক। অবশ্যই আসতে পারে পয়েন্টটা, এরা অপুষ্পক। ঠিক আছে, আর কি, এদের দেহে ক্লোরোফিল থাকে। এরা অপুষ্পক, দেহে ক্লোরোফিল থাকে। 2 নম্বর পয়েন্ট, এদের যে দেহটা, এইটা মেন, একদম মাথায় রাখবে এটা, এদের দেহটা মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয়। অর্থাৎ আমরা যখন একটা উদ্ভিদ দেখি, একটা যদি উদ্ভিদ দেখি, আমরা যদি কোনো একটা উদ্ভিদকে দেখি, উদ্ভিদের দেহের নিচে মানে মাটির নিচে মূল থাকে, কাণ্ড থাকে, শাখা প্রশাখা থাকে, পাতা থাকে, এরকম দেখেছি তো আমরা। উদ্ভিদ দেখতে অভ্যস্ত আমরা, এরকম উদ্ভিদ বলতে আমরা এরকম গঠনটাকেই বুঝি। কিন্তু এই যে শৈবাল আছে, শৈবালের দেহটা কিন্তু মূল, কাণ্ড, পাতায় বিভাজিত নয়। এইরকম দেহকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। সমাঙ্গদেহী, সম অঙ্গ মানে একই রকম, দেহটা সমাঙ্গ। আচ্ছা, একটু বলো তো, এটা অ্যালগি, শৈবাল মানে কি? শৈবাল মানে তো শ্যাওলা, তাই না? তাহলে শ্যাওলা যখন দেখেছি আমরা, শ্যাওলা জমে দেখেছি না, সেই শ্যাওলার মধ্যে কি আমরা কাণ্ড, পাতা, ফুল, ফল, মূল দেখতে পাই? এগুলো দেখতে পাই না তো। তাহলে ওইটা মাথায় রেখো যে এদের দেহটা মূল, কাণ্ড, পাতায় বিভাজিত নয়, মানে ভাগ করা যায় না। তাই এদেরকে বলা হয় সমাঙ্গদেহী। সম অঙ্গ মানে সম, যেখানে দেব একই রকম লাগে, সমাঙ্গদেহী। দেহটা মূল, কাণ্ড, পাতায় বিভাজিত নয়, অর্থাৎ এরা সমাঙ্গদেহী। লিখতে পারি, অর্থাৎ এরা সমাঙ্গদেহী। ঠিক আছে, তাহলে এরা অপুষ্পক। কেন অপুষ্পক বললাম? ক্লোরোফিল থাকে আর দেহটা মূল, কাণ্ড, পাতায় বিভাজিত নয়, অর্থাৎ এরা সমাঙ্গদেহী। পয়েন্ট মাথায় রাখবে। 3 নম্বর পয়েন্ট কি বলবো? হ্যাঁ, এরা কোথায় বাস করে? এরা হচ্ছে জলজ। এটাও খুব একটা মানে সুন্দর পয়েন্ট। এরা জলজ, মানে ম্যাক্সিমাম জলে বাস করে। জলেই তো শ্যাওলা হয় না। আর কি বলবো? আর এদের দেহে সংবহন কলাতন্ত্র থাকে না। সংবহন কলাতন্ত্রের ব্যাপারটা বুঝি একটু। সংবহন কলা আমরা ক্লাস 8-এ পড়েছি হয়তো, সংবহন কলা করেছিলাম না? এক ধরনের কলা, কলাতন্ত্র মূল থেকে জল পাতায় নিয়ে যায়, মানে মূল থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় নিয়ে যায়। আর ধরনের কলা পাতায় উৎপন্ন খাদ্যটা সারা দেহে ছড়িয়ে দেয়। এই যে কলাটা নিয়ে যায়, কলাতন্ত্রটা উপরে জলটা নিয়ে যায়, তাকে বলা হয় জাইলেম। কি বলা হয়? জাইলেম। মানে এটা ঊর্ধ্বমুখী পরিবহন। আর যে কলাটা পাতায় উৎপন্ন খাদ্যটা সারা দেহে ছড়িয়ে দেয়, তাদের আমরা বলি ফ্লোয়েম। মনে পড়ছে? তাহলে ফ্লোয়েমের খাবারটা নিম্নমুখী পরিবহন, মানে সংবহন কলাতন্ত্র মানে জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, এই সংবহন কলাতন্ত্র কিন্তু
এদের দেহে থাকে না, এদের দেহে শৈবালের দেহে কিন্তু সংবহন কলাতন্ত্র থাকে না। তাহলে পয়েন্টগুলো মনে থাকবে, দেহে সংবহন কলাতন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, তাহলে শৈবালে বললাম এরা অপুষ্পক, দেহে ক্লোরোফিল থাকে, আর দেহটা মূল কাণ্ড পাতায় বিভাজিত নয়, অর্থাৎ এরা সমগ্রদেহী। এরা জলজ মানে জলে বাস করে, দেহে সংবহন কলাতন্ত্র থাকে না। ঠিক আছে, এবারে উদাহরণ কি হবে? শৈবালের উদাহরণ আমরা জানি, শৈবালের উদাহরণ যেমন হচ্ছে ক্লামাইডোমোনাস, ভলভক্স, এগুলো হচ্ছে আমাদের শৈবালের উদাহরণ। ক্লিয়ার? পরে হচ্ছে ব্রায়োফাইটা বা মস বর্গের উদ্ভিদ। মস বর্গের উদ্ভিদ কি বললাম, ইংরেজি নাম বললাম ব্রায়োফাইটা। আচ্ছা, যখন এই মস বর্গের বলবো, এখানে একটা কথা বলি, কমন পয়েন্ট কি, যেহেতু এরা অপুষ্পক উদ্ভিদ, আমরা দেখেছিলাম না অপুষ্পক উদ্ভিদ, এরা ক্রিপ্টোগ্যামাস পদে পড়ছে, মস বর্গ যেহেতু অপুষ্পক উদ্ভিদ, তাহলে ফার্স্ট পয়েন্ট বলতে পারি এরা অপুষ্পক। আর 2 নম্বর, এদের দেহটা কেমন, থ্যালাস প্রকৃতির। আর আমি শৈবালে বলেছিলাম দেহটা মূল কাণ্ড পাতা থাকে না, মানে পাতায় বিভাজিত নয়। তো এদের যে দেহের যে মূলের মতো মানে কাণ্ডের মতো অংশটা একে বলা হয় কলিড। কি বললাম, কাণ্ডের মতো অংশকে বলা হয় কলিড। এদের দেহেতে কাণ্ড আর পাতাটা মানে বোঝা যায়, আর প্রকৃত মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। দেখো, কাণ্ডের মতো অংশকে বলা হয় কলিড, আর পাতার মতো অংশটাকে বলা হয়, মানে পাতার মতো যে অংশটা তাকে বলা হয় ফাইলিড। এই দুটো ইম্পর্টেন্ট, কাণ্ডের মতো অংশ কলিড বলা হয়, পাতার মতো অংশ ফাইলিড বলা হয়। ক্লিয়ার? শৈবালে বলেছিলাম মূল কাণ্ড পাতা বিভাজিত নয়, এখানে বলছি কাণ্ডের মতো অংশ কলিড, পাতার মতো অংশ ফাইলিড, মানে কাণ্ড এখানে উপস্থিত থাকছে, পাতা উপস্থিত থাকছে। এরপরের পয়েন্ট কি বলবো, এদের মূল থাকে না। কি বললাম, এদের মূল থাকে না। তাহলে স্যার কি হবে, মূলের পরিবর্তে কি থাকে, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। কি বললাম, পরিবর্তে রাইজয়েড থাকে। ক্লিয়ার? দেহটা থ্যালাস প্রকৃতির, কাণ্ডের মতো অংশ কলিড, পাতার মতো অংশ ফাইলিড, আর মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখি, ওরা পেয়েছিলাম জলজ, এরা হচ্ছে উভচর। উভচর কাকে বলে, আমরা উভচরের কথা শুনেছি আগে। উভচর মানে উভয় জায়গায় থাকে, উভয় জায়গায় চলে। কি উভয় মানে, জলে এবং স্থলে, জলে এবং স্থলে উভয় জায়গাতেই বসবাস করে, তাদের আমরা বলতে পারি উভচর। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছিলাম, কি বলে ওটাকে, শৈবাল পেয়েছিলাম হচ্ছে জলজ, এটা হচ্ছে উভচর মানে জলে স্থলে উভয় জায়গাতেই থাকে। আর এদের সংবহন কলাতন্ত্রে একটা কলা থাকে, প্যারেনকাইমা থাকে। প্যারেনকাইমা নাম শুনেছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাম শুনেছি। তো সেই প্যারেনকাইমা থাকে, এগুলো ডিটেলস আমি এখন আসছি না, কারণ কি না, ডিটেলস বলতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। প্যারেনকাইমা, সরল প্যারেনকাইমা থাকে বলবো। এই হচ্ছে মসবর্গ। মসবর্গের উদাহরণ কি, রিক্সিয়া, ফিউনারিয়া, এগুলো হচ্ছে আমাদের মসবর্গ বা ব্রায়োফাইটার উদাহরণ। টপ করে লিখে নাও। এবার হচ্ছে ফার্ন বর্গ। ফার্ন বর্গ ইংরেজি কি বলেছিলাম, টেরিডোফাইটা। কি লিখবো, ফার্স্ট পয়েন্ট লিখবো এরা অপুষ্পক, অবশ্যই আসবে অপুষ্পক। কেন আসবে না, যেহেতু এরা ক্রিপ্টোগ্যামাস মানে ক্রিপ্টোগ্যামী প্রকৃতির, এটা হচ্ছে অপুষ্পক। এটা প্রথম পয়েন্ট আমরা আসতেই পারে। আচ্ছা, শৈবালে দেখেছিলাম মূল কাণ্ড পাতা বিভাজিত নয়, ব্রায়োফাইটা দেখলাম মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, মূলের পরিবর্তে রাইজয়েড আছে। এখানে আমরা লিখবো এদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভাজিত, মানে এদের দেহে মূল কাণ্ড পাতা দেখা যায়, মূল কাণ্ড পাতা স্পষ্ট।
বা পাতায় বিভাজিত। আর একটা কথা বলবো, এর সঙ্গে যোগ করে দেবো এদের কাণ্ডটা, আচ্ছা আলাদা পয়েন্ট করে দিই, এদের কাণ্ডটা রাইজোম প্রকৃতির। কি বললাম? কাণ্ডটা রাইজোম প্রকৃতির। ওখানে বলেছিলাম রাইজয়েড, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, আর এটা বলছি কাণ্ডটা হচ্ছে রাইজোম প্রকৃতির। ঠিক আছে, এটা মাথায় রাখবে জাস্ট। তাহলে দেহটা মূল কাণ্ড পাতায় বিভাজিত, কাণ্ডটা রাইজোম প্রকৃতির। ওখানে বাসস্থান পেয়েছিলাম শৈবালে পেয়েছিলাম জলজ, ব্রায়োফাইটায় পেয়েছিলাম হচ্ছে উভচর, আর এখানে বলবো এরা হচ্ছে স্থলজ। কি বললাম? এরা স্থলজ, এরা স্থলে বাস করে। আর আরেকটা কথা, সংবহন কলাতন্ত্র। সংবহন কলাতন্ত্র কি বলবো? ওদের দেখেছিলাম অনুপস্থিত, এদের দেখেছিলাম হচ্ছে ব্রায়োফাইটা দেখেছিলাম হচ্ছে সরল প্যারেনকাইমা, আর এই টেরিডোফাইটে কি দেখবো? টেরিডোফাইটে দেখবো হচ্ছে কি বলবো? উন্নত সংবহন কলাতন্ত্র। কি বলবো? উন্নত সংবহন কলাতন্ত্র বর্তমান। এই হচ্ছে আমাদের টেরিডোফাইটা বা ফার্নবর্গের বৈশিষ্ট্য। স্যার উদাহরণ কি হবে? উদাহরণ হবে ড্রায়োপটেরিস, লাইকোপোডিয়াম, এইগুলো হচ্ছে আমাদের ফার্নবর্গের উদাহরণ। হলো? তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে অপুষ্পক উদ্ভিদের যে ভাগগুলো, মানে শৈবাল, মসবর্গ এবং ফার্নবর্গের ভাগগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখব সপুষ্পক উদ্ভিদ। এতক্ষণ অপুষ্পক দেখলাম, এবার আমরা দেখব সপুষ্পক। কাদের বলা হয় সপুষ্পক উদ্ভিদ? যে সমস্ত উদ্ভিদের ফুল হয় তাদের বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তো বলেছিলাম ফেনোরাগ্যামস। তো সপুষ্পক উদ্ভিদ কাদের বলবো? যাদের ফুল হয়। সপুষ্পক উদ্ভিদকে ভাগ করেছিলাম আমরা ক ভাগে? দু ভাগে। একটা হচ্ছে ব্যক্তবীজী, আর একটা হচ্ছে গুপ্তবীজী। কি বলা হয় ইংরেজিতে? জিমনোস্পার্ম। এবারে এর বৈশিষ্ট্য দেখা যাক কি। এক নাম্বার, এরা হচ্ছে বহু বর্ষজীবী। প্রত্যেকটি শব্দ, বিজ্ঞানের প্রত্যেকটি শব্দ কিন্তু অর্থবহ। কিরকম? দেখো আমি বোঝাচ্ছি। এখানে হচ্ছে একটা কথা বললাম, বহু বর্ষজীবী। বহু বর্ষ, বর্ষ মানে বছর, বহু বর্ষ মানে অনেক বছর, জীবী মানে জীবন ধারণ করে, অনেক বছর বেঁচে থাকে। ঠিক আছে, এদের বলা হয় বহুবর্ষজীবী। তার মানে ব্যক্তবীজী উদ্ভিদেরা অনেক দিন বেঁচে থাকে, 1 বছরের বেশি সময় বেঁচে থাকে, মানে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে, এই জন্য এটাকে বলা হয় বহুবর্ষজীবী। তাহলে এর সঙ্গে আরো কিছু জিনিস জেনে রাখি। 1 বর্ষজীবী মানে যে সমস্ত উদ্ভিদেরা এক বছর পর্যন্ত বেঁচে থাকে, বা 1 বছরের মধ্যে বা একটা ঋতুর মধ্যে তার মানে জীবন চক্র সম্পন্ন করে, তাকে আমরা বলবো 1 বর্ষজীবী। যাদের জীবৎকাল 2 বছর তাদের বলা হয় দ্বিবর্ষজীবী, যাদের তার বেশি তাদের বলা হয় বহুবর্ষজীবী। ঠিক আছে, তো ব্যক্তবীজী হচ্ছে বহুবর্ষজীবী। আর কি বলবো? আরেকটা বলবো হচ্ছে চিরহরিৎ। চিরহরিৎ গান ছিল না? কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে মেশে। হরিৎ মানে হচ্ছে সবুজ, চিরহরিৎ মানে চিরকাল সবুজ। যে সমস্ত উদ্ভিদের পাতা সারা বছরই সবুজ থাকে, আমরা দেখেছি কিছু কিছু উদ্ভিদ শীতের ইয়েতে ঝরে যায় পাতাগুলো, সেইগুলো আমরা বলি পর্ণমোচী, পাতা মোচন করে দেয়। পর্ণ মানে পাতা, মোচন করে দেয় পর্ণমোচী। আর চিরহরিৎ মানে উদ্ভিদ পাতা মোচন করে না, সারা বছরই পাতা থাকে তার মধ্যে, এই সমস্ত উদ্ভিদকে বলা হয় চিরহরিৎ। তাহলে প্রত্যেকটি শব্দের কিন্তু মানে আছে। বহুবর্ষজীবী, বহুদিন বেঁচে থাকে। চিরহরিৎ মানে সারা বছরই উদ্ভিদটা সবুজ থাকে, মানে পাতা ঝরে না। ঠিক আছে, তাহলে ব্যক্তবীজী উদ্ভিদেরা হয় বহুবর্ষজীবী, চিরহরিৎ। আর কি এদের মধ্যে পয়েন্ট আছে দেখো। ব্যক্তবীজী কথাটা আমি ভাঙিনি প্রথমে। ব্যক্ত মানে প্রকাশ, মানে খুলে দেয়া, তাই তো। বীজী মানে বীজগুলো প্রকাশ্য থাকে, মানে দেখা যায়, নগ্ন প্রকৃতির। অর্থাৎ বীজ কোথায় থাকে বলো? বীজ থাকে ফলের মধ্যে, অর্থাৎ এদের ফল হয় না। ফল হয় না মানে কি? ফল হয় না মানেই হচ্ছে বীজগুলো বাইরে থেকে দেখা যায়, কারণ ফলের মধ্যেই বীজ থাকে। যদি ফলই না হয় তাহলে বীজগুলো থাকবে কোথায়? বীজগুলো এমনি
বাইরে থেকে দেখা যায়, যে কারণে এদেরকে বলা হয় ব্যক্তবীজী। ক্লিয়ার? তাহলে ব্যক্তবীজী কেন বললাম না, এদের বীজগুলি নগ্ন প্রকৃতির। এটা পয়েন্ট দিয়ে দিই, বীজগুলি নগ্ন প্রকৃতির। নগ্ন মানে কি? নগ্ন মানে খোলা, উন্মুক্ত। কার? ব্যক্তবীজীর। এই জন্যই যে নামটা ব্যক্তবীজী, বীজগুলি নগ্ন প্রকৃতির। পয়েন্টগুলো এইভাবে লিখবে। হ্যাঁ, আর প্রত্যেকটা পয়েন্টের দেখো অর্থ আছে, একটু মন দিয়ে শোনো, দেখো সব জিনিসগুলোই ক্লিয়ার হয়ে যাবে। বীজগুলো নগ্ন প্রকৃতির, তার মানে আমরা এটা বলতে পারি এদের ফল হয় না। বিজ্ঞান কখনো কিন্তু মুখস্থ করতে যাবে না, এর মধ্যেই কিন্তু উত্তর পেয়ে যাবে। দেখো ব্যক্তবীজী বলার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা, যেহেতু এরা সপুষ্পক, এদের ফুল হয় কিন্তু ফল হয় না। ঠিক আছে, বীজগুলো নগ্ন প্রকৃতি, এর মধ্যে কিন্তু উত্তরগুলো পেয়ে যাচ্ছি। আর কি বলবো, কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, এগুলো কেন কেন এই জিনিসগুলো পয়েন্টগুলো রাখতে হবে। আর বীজ, যেহেতু এদের মধ্যে বীজের মধ্যে বীজপত্র আমরা দেখেছি, আমরা মটর গাছ, মটরকে যদি আমরা, ছোলাকে যদি আমরা ইয়ে করি, ভেঙে দিই, দেখবো এরকম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এরকম বীজপত্র থাকে, এগুলো বীজপত্র বলা হয়, বলেছিলাম তো। তো সেই বীজপত্র, এদের বীজগুলো কতগুলো বীজপত্র থাকে? এদের বীজপত্র থাকে 2 বা তার বেশি বীজপত্র থাকে। এদের বীজের বীজপত্রের সংখ্যা 2 বা তার বেশি, মানে বহু বীজপত্রী হতে পারে। বীজপত্রের সংখ্যা কত? বীজপত্রের সংখ্যা 2 বা তার বেশি। আর একটা জিনিস হয়, এদের শস্যটা হ্যাপ্লয়েড প্রকৃতির। এইটা আমরা যখন দশম শ্রেণীতে গিয়ে যখন আমরা জ্বলনটা পড়ব, তখন দেখতে পারবো এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ব্যাপারটা, তখন আমরা ক্লিয়ার হবে। হ্যাপ্লয়েড প্রকৃতির, এটা জাস্ট এখন জেনে রাখো। হ্যাপ্লয়েড মানে এন দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। শস্য হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। এই পয়েন্টটা কেন রাখতে বললাম না, জিমনাস্পার্ম পড়ানোর সময় তখন দেখবো, তখন ওদের শস্যটা হচ্ছে 3N ট্রিপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে? যে জন্য এই পয়েন্টটা মাথায় রাখতে বলছি। তাহলে এই হচ্ছে আমার ব্যক্তবীজী বৈশিষ্ট্য। মেনলি এদের বীজগুলো হচ্ছে নগ্ন প্রকৃতির, আর এরা চিরহরিৎ বহু বর্ষজীবী, এইটুকু মাথায় রাখো। আর এদের শস্যটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, বীজপত্রের সংখ্যা 2 বা তার বেশি। এবারে উদাহরণ দিয়ে কিছু, কোন কোন উদ্ভিদকে আমরা জিমনোস্পার্ম বলবো বা ব্যক্তবীজী বলবো, উদাহরণ দিয়ে একটু। উদাহরণ হচ্ছে সাইকাস পাইনাস। বাকি রইল কে? বাকি রইল গুপ্তবীজী। এর নাম কি? ইংরেজিতে কি বলি আমরা? অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজী, গুপ্ত মানে কি? লুকানো। কি লুকানো? বীজ লুকানো। এই জন্য তো ওয়ার্ডের মধ্যেই উত্তর ঢোকানো আছে। গুপ্তবীজী মানে বীজটা গুপ্ত, লুকানো। কার মধ্যে লুকানো থাকবে? ফলের মধ্যে লুকানো থাকবে। তাহলে যে সমস্ত উদ্ভিদের বীজগুলি ফলের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে বা লুকানো অবস্থায় থাকে, সেই সমস্ত উদ্ভিদদের আমরা বলতে পারি গুপ্তবীজী উদ্ভিদ। ক্লিয়ার? সংজ্ঞাটা লিখবো তাহলে আমরা, যে সমস্ত উদ্ভিদের বীজগুলো ফলের মধ্যে লুকানো অবস্থায় থাকে বা লুকায়িত অবস্থায় থাকে, তাদের আমরা বলতে পারি গুপ্তবীজী উদ্ভিদ। এবার এই গুপ্তবীজী উদ্ভিদ কত ধরনের বলেছিলাম? গুপ্তবীজী হতে পারে 2 ধরনের। আচ্ছা, গুপ্তবীজীর বৈশিষ্ট্যগুলো লিখি একটু, আমরা একটুখানি লিখে তারপরে ভাগগুলো করব। আচ্ছা, ওখানে লিখেছিলাম ব্যক্তবীজীতে বহু বর্ষজীবী, এখানে লিখবো এরা হতে পারে 1 বর্ষজীবী বা দ্বিবর্ষজীবী বা বহু বর্ষজীবী, মানে সমস্ত বৈশিষ্ট্যগুলোই এখানে পাবো আমরা। আচ্ছা, ওখানে কি পেয়েছিলাম? বৃক্ষজাতীয় উদ্ভিদ। এখানে কি পাবো? এখানে এরা বিরুৎ বা গুল্ম বা বৃক্ষ জাতীয় উদ্ভিদ হতে পারে। 3 নম্বর মেন পয়েন্ট, বীজ ফলের মধ্যে অবস্থান করে। আর ফলের মধ্যে বীজপত্র কটা বলেছিলাম? ফলের মধ্যে বীজপত্রের সংখ্যা 1টি বা 2টি। বীজপত্র 1টি বা 2টি। আর একটা কথা বলেছিলাম শস্য। শস্য কি বললাম? ওখানে বলেছিলাম হ্যাপ্লয়েড প্রকৃতির, এখানে বলবো আমরা ট্রিপ্লয়েড প্রকৃতির। ট্রিপ্লয়েড মানে 3N। এগুলো হচ্ছে তোমার অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজীর বৈশিষ্ট্য। তাহলে স্যার উদাহরণ কি হবে? উদাহরণগুলো লিখে নিই। আমরা নাম শুনেছি ধান, আম, এগুলো সব হচ্ছে গুপ্তবীজী।
এরপরে আমরা দেখি ওই যে বললাম বীজপত্রের সংখ্যা অনুসারে আমরা গুপ্তবীজী উদ্ভিদদের ভাগ করতে পারি দু রকম ভাবে। কি কি? একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। কাদের বলবো? একবীজপত্রী বা মনোকট, তাই তো? মনোকট আমরা বলেছিলাম মনো মানে এক, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার পড়েছিলাম তো। মনো মানে এক, কটন কট মানে কটিলেডন মানে বীজপত্র, মনোকট মানে একটা বীজপত্র থাকে তাই বলা হয় মনোকটিলেডন বা মনোকট। আর দ্বিবীজপত্রী ডাইকটিলেডন বা ডাইকট বলছি আমরা। তাহলে যে সমস্ত বীজে, যে সমস্ত ফলের বীজে একটা মাত্র বীজপত্র থাকে তাকে আমরা বলতে পারি মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ। আর যে সমস্ত ফলের বীজে দুটো বীজপত্র থাকে তাদের আমরা বলতে পারি দ্বিবীজপত্রী। এটা ধান, এটা হচ্ছে মটর। এরপরে আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। এবারে কি করি আমরা? এবারে এই একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর মধ্যে একটু পার্থক্য আমরা দেখি। কি বললাম? একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর পার্থক্য। পার্থক্য কিভাবে লিখবো? পার্থক্য করার জন্য আমরা প্রথমে দুটো ভাগ করব। এদিকে লিখবো হচ্ছে একবীজপত্রী, এদিকে লিখবো দ্বিবীজপত্রী। দেখো একবীজপত্রী উদ্ভিদ যেগুলো আছে না, সব ম্যাক্সিমামই বিরুৎ জাতীয় হয়। এখানে আবার একটা ইয়ে আছে, বিরুৎ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের কাণ্ড হচ্ছে নরম, লতিয়ে চলে, তাদের আমরা বিরুৎ বলতে পারি। আর তার চেয়ে একটু কাণ্ড শক্ত হলে বলবো গুল্ম, আর বড় ধরনের হলে বলবো বৃক্ষ। কাণ্ডের মধ্যে যখন কাষ্ঠল থাকবে তখন তাকে আমরা বলবো বৃক্ষ। তাহলে কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদকে ভাগ করেছিলাম তিন ভাগে, একটা বিরুৎ, একটা গুল্ম, একটা বৃক্ষ। তো একবীজপত্রী উদ্ভিদের ম্যাক্সিমাম উদ্ভিদ দেখতে পাই বিরুৎ জাতীয় হয়। আর কি? আর এরা হচ্ছে একবর্ষজীবী। কি বললাম? একবর্ষজীবী। কিন্তু এদের ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদেরা একবর্ষজীবী হতে পারে, কাণ্ড বৃক্ষ জাতীয় কাণ্ড হতে পারে, বৃক্ষ জাতীয় কাণ্ড হতে পারে। আর এরা একবর্ষজীবী হতে পারে, দ্বিবর্ষজীবী হতে পারে বা বহুবর্ষজীবী হতে পারে। এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। সেকেন্ড পয়েন্ট দেখো, আমি বলেছিলাম একবীজপত্রী, এটা বললাম দ্বিবীজপত্রী, মানে একটি মাত্র বীজপত্র থাকে। সরি, এটা বীজে লিখতে, বীজে একটি মাত্র বীজপত্র থাকে। এখানে লিখবো বীজে দুটি বীজপত্র থাকে। একবীজপত্রী উদ্ভিদের ম্যাক্সিমাম শাখা প্রশাখা বিহীন হয়, কাণ্ডটা শাখা প্রশাখা বিহীন। এদের কাণ্ড হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। আচ্ছা, কাণ্ড গেল। এদের পাতা, এদের পাতা হচ্ছে সমাঙ্ক পৃষ্ঠ। এটা একটা নতুন নতুন শব্দ। সম অঙ্ক মানে দুটি তলই হচ্ছে সমান, তাকে আমরা বলছি সমাঙ্ক পৃষ্ঠ। দুটি তল মানে নিচের দিক আর পাতা যদি এই হয়, এই যদি পাতা হয়, পাতার উপরের দিক এবং নিচের দিক দুটো দিকই একই রকম, তাকে আমরা বলবো সমাঙ্ক পৃষ্ঠ পাতা। তাহলে অপোজিট কি হবে? বিষম পৃষ্ঠ পাতা, মানে দুটো পাতার দুটো তল আলাদা, তাকে আমরা বলবো বিষম পৃষ্ঠ পাতা। তাহলে এদের পাতা যদি সমাঙ্ক পৃষ্ঠ হয়, এদের পাতা হবে বিষম পৃষ্ঠীয়। বিষম মানে সমান নয়, সমাঙ্ক পৃষ্ঠ মানে তলটা সমান, এদের পাতাগুলো বিষম পৃষ্ঠীয়। পত্ররন্ধ্র পাতার উভয় ত্বকেই বিদ্যমান। তাহলে পাতা সমাঙ্ক পৃষ্ঠ, তাহলে উভয় ত্বকেই পত্ররন্ধ্র থাকে। আর বিষম পৃষ্ঠ পাতা হলে কি হবে? পাতার নিম্ন ত্বকে পত্ররন্ধ্র থাকে। আরো অনেক পয়েন্ট হয়। এবারে উদাহরণ দিয়ে দিই একটা। এর উদাহরণ হচ্ছে ধান, এর উদাহরণ হচ্ছে কি বললাম? মটর। এটুকুই একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্য। এবারে প্রশ্ন, কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করি, ছোট ছোট কটা প্রশ্ন। রাইজয়েট কোথায় দেখা যায়? মূলের পরিবর্তে রাইজয়েট কোথায় দেখা যায় বলো? ব্রায়োফাইটা বা মসবর্গের উদ্ভিদের। রাইজম প্রকৃতির কাণ্ড কার বা কোন পর্বের উদ্ভিদের? কার? ফার্নবর্গের, তাই তো। 3 নাম্বার, গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? ব্যক্তবীজী উদ্ভিদ কাদের বলে? কোন উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির? এরকম আরো অনেক প্রশ্ন হয়। একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্য লেখো, ঠিক আছে? এইগুলোই করব আমরা আজ। তাহলে এটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে।
সকলে ভালো থেকো। জয় হিন্দ।